রুম 17। জি। ওর আর কি মানে ও আমাকে বলল যে ওর বাসায় কারেন্ট ছিল না, তাই ও কাজ করতে পারে। অ্যাসাইনমেন্টে কি আজকে দিছি? যাই হোক, যারা দিছো ভালো। আচ্ছা, এখন বলো, ওইখানে একটা টপিক ছিল প্রোডাকশন অফ বার্নবিক। এটাতে তোমরা কি লিখেছো? ম্যাম ওইটার মূলত তেমন ওই নামে কিছু পায় নাই ম্যাম, তবে ওটার সাথে ফায়ার ক্লের কিছুটা মিল খুঁজে পাইলেও ম্যাম আবার সিলেবাসে তো ফায়ার ক্লে আলাদা করে দেওয়া আছে, তো পরে ম্যাম ওইটা মানে স্পেসিফিক কোনো তথ্য পায় নাই ম্যাম ওইটার ব্যাপারে। আচ্ছা শোনো, বার্ন ব্রিকের যে প্রোডাকশন, বার্ন ব্রিক, দ্যাট মিন্স বোঝাই যাচ্ছে যেটা ওভার ফায়ার্ড হয়ে গেছে সেই ব্রিকটা। তো এটা স্পেসিফিক করো না, যে কোনো ব্রিকই ওভার ফায়ার্ড হয়ে যাওয়ার পরে আমরা যেটা পাবো সেটাই আমাদের মেইনলি বার্ন ব্রিক। এখন এই বার্ন ব্রিক যেগুলো আছে এগুলোর মধ্যে কিছু আছে যেগুলো তোমার বেশ ভালো কোয়ালিটি হওয়ার কারণে ডিরেক্টলি ওভাবে ইউজ হয়, আবার কিছু আছে যেগুলা তোমাদের একদম স্টার্টিং যে র ম্যাটেরিয়াল গুলো আছে সেখানে ইউজ হয়। তো তুমি একদম বার্ন ব্রিক কিভাবে প্রডিউস করা হয় একদম হুবহু ওইভাবে পাবা না। হয়তো কোনো একটা স্পেসিফিক ব্রিকের নাম দিয়ে পাবা, অথবা কোনো একটা স্পেসিফিক ইন্ডাস্ট্রি তারা কোনো একটা মাত্র বার্ন ব্রিক নিয়ে কাজ করে, সেটার কিছু প্রসিডিউর পাবা এইভাবে। তো আমি যেটা জানতে চাচ্ছি, এরকম কোন স্পেসিফিক কেউ কিছু পেয়েছো কিনা? ম্যাম একটা পেয়েছি ঝামা ব্রিক। হ্যালো। জি ম্যাম। বলো। একটা হচ্ছে পেয়েছি ঝামা ব্রিক। আচ্ছা তুমি বলো দেখি এটা কি। ম্যাম এটা হচ্ছে ওভারবার্ন ব্রিক। এটা হচ্ছে যে নর্মালি আমরা যখন কনস্ট্রাকশনের কাজের জন্য ইট প্রস্তুত করি বা কিলনে যখন অতিরিক্ত লেভেলের ইট হচ্ছে হিট আপ হয়ে যায় 1200 ডিগ্রি বা 1400 ডিগ্রির উপরে, তখন এই ইটটা হচ্ছে কালো হয়ে যায় এবং এটা আনইউজড অবস্থায় থেকে যায়। তো এই ইটগুলো যদি পরিবেশে ফেলে দেওয়া হয় তাহলে এটা এক ধরনের মানে যাতে মানে এই জিনিসটা যাতে ইকো ফ্রেন্ডলি সিস্টেমের ভিতরে আনা যায়, এজন্য এই ইটগুলো পরবর্তীতে রিইউজ করা হয় অ্যাকচুয়ালি। ওগুলো হচ্ছে ক্রাশ করে পরবর্তীতে ম্যাম ওগুলা কনক্রিট অ্যাগ্রিগেট হিসেবে ইউজ করে কনক্রিট বানানো হয় ওই ইট গুলো দিয়ে ম্যাম, যাতে এই জিনিসটা রিইউজ করা যায়। এবং এই ইটটা নর্মালি ইউজ করা হয় এই জন্য যে ম্যাম এইটার প্রপার্টিটা একটু অন্যান্য ইটের থেকে নর্মালি একটু বেশি ভালো হয়। লাইক ম্যাম যে আপনার ওয়াটার অ্যাবজর্বিটি একটু কম হয়, আর হচ্ছে ম্যাম একটু স্ট্রঙ্গার হয় অন্যান্য ইটের থেকে নরমালি। আচ্ছা, এখন আমরা কংক্রিটের সময় কংক্রিটের যখন আমরা তৈরি করি তখন নর্মাল আমাদের যে ব্রিক গুলো আছে এগুলোকেই আমরা ক্রাশ করে গ্রগ আকারে আমরা ইউজ করি। এখন এর মধ্যে কিছু পার্সেন্টেজ বার্ন ব্রিক ইউজ করবো, নাকি আমি চাইলে সবগুলাই ওই বার্ন ব্রিক দিয়েই করতে পারি? আসলে কোনটা করলে আমার পারপাস ওয়াইজ ভালো হবে? ম্যাম কিছু পার্সেন্ট হচ্ছে বার্ন ব্রিক যদি অ্যাগ্রিগেট হিসেবে ইউজ করা হয় তাহলে বেটার হয়। কিছু পার্সেন্ট বলতে কোনো স্পেসিফিক পার্সেন্টেজ পেয়েছো তোমরা? ম্যাম স্পেসিফিক পার্সেন্টেজ ওভাবে পাইনি, এক এক জায়গায় এক এক রকম পার্সেন্টেজ পেয়েছি ম্যাম। অ্যাপ্রক্সিমেটলি কত? অ্যাপ্রক্সিমেটলি ম্যাম 10 থেকে 15% এরকম ম্যাম। 10 থেকে 15%। আচ্ছা আচ্ছা, আরেকজন ম্যাগনেসিয়া বিকের জন্য নাকি পেয়েছিলা, সে বলো। জহুরুল। ওয়ালাইকুম আসসালাম। হুম, আমি বইয়ের নামও জিজ্ঞাসা করিনি। বান ব্রিক নিয়ে কি পড়েছো, কি লিখেছো সেটা বলো। অ্যাসাইনমেন্ট করে ফেললা, সাবমিট করে ফেললা, এখন বলছো দেখতে হবে। বইয়ের নাম তো ঠিকই মনে আছে।
রাইটারের নামও মনে আছে। ম্যাম আমি বলবো, এটা আমিও লিখছি। বলো। ম্যাম এটা হলো স্টিল ইন্ডাস্ট্রিটা ব্যবহার হবে সেটার মানে ম্যাগনেসিয়াম কার্বনের কেমিক্যাল ফর্মুলা, আর হলো এটার আমি ম্যাডাম কোয়ালিটিটা লিখছিলাম, হলো এটা প্রিপারেশন মেথডটা লিখছিলাম। প্রিপারেশন বলো। ম্যাডামের মধ্যে হলো অন্যগুলোর মতোই দেখলাম যে গ্রাইন্ডিং ফার্স্ট করা হয়, তারপর কিছু অ্যাডিটিভ অ্যাড করা হয়, তারপর মোল্ডিং আর ফায়ারিং, ড্রাইং, তারপর ফায়ারিং করা হয়। এগুলো ম্যাডাম পরে এক্সপ্লেনেশনটা করছিলাম, বইয়ে যা আছে ওইভাবেই। আচ্ছা, ইউজ হয় কোথায়? ইউজ হয় ম্যাডাম যে মেল্টিং ফার্নেসে, আর হলো স্টিল প্ল্যান্ট মিক্সার হোল্ডিং এ দ্য লিকুইড আয়রন, ম্যাম এসব কিছু পাইছিলাম, পূর্বে এটা মনে স্টিল নেই। প্ল্যান্টে যেটা বলছো ওটা একটু ডিটেইলে বলো দেখি, পারবে নাকি? ম্যাম এটা আমি ডিটেল লিখি নাই আসলে, খালি ব্যবহার হয় এতটুকু লিখছিলাম। ম্যাম প্রোডাকশন জিনিসটা একদম মানে পাওয়াই যায় না, এরকম এক দুইটা তথ্য তো পাওয়া যায়, কিন্তু আসলে ম্যাডাম প্রোডাকশন অফ বান্ডল ফ্যাক্টরিজ এই বিষয়ে আসলে ম্যাডাম কিছুই পাওয়া যায় না আর কি। তুমি প্রোডাকশন অফ বার্ন ব্রিক যেটা আছে ওইভাবে তো পাবা না, মানে ডিরেক্ট ওইভাবে পাবা না। বললাম যে বার্ন ব্রিকটা কি ওভার ফায়ার যেটা আছে সেইটাই। দ্যাট মিনস তুমি প্রতি ব্যাচ থেকেই দেখবা যে কিছু তোমার বার্ন ব্রিক তোমার সবসময় পাচ্ছ, এইটাই প্রোডাকশন বলতে এইটাই, আর অন্য কিছু না। প্রতিটা ব্যাচ চালানোর পরে, ব্যাচ যখন চালাবা তখন দেখবা যে আউটপুট যে প্রোডাক্ট গুলো পাচ্ছ এর মধ্যে অ্যাজ এ ডিফেক্টিভ প্রোডাক্ট হিসেবে তুমি পাচ্ছ বার্ন ব্রিক। কিন্তু ওই বার্ন ব্রিকটা ডিফেক্টিভ হওয়ার পরেও এটাকে কিভাবে আমরা ইউজফুল ওয়েতে ইউজ করব সেটাই মেইনলি এখানে তোমাদের জানতে হবে। তোমাদের টপিক প্রোডাকশন অফ বার্ন ব্রিক, ঠিক আছে, কিন্তু আমি সেদিনই বলেছিলাম যে ওভার ফায়ার যে ব্রিক গুলো আছে সেগুলা তো ডিরেক্ট, তাহলে আর তুমি নতুন করে আর বানানোর প্রসিডিউর আছে বলো? ওটা তো আমি অ্যাজ এ বাই প্রোডাক্ট বা অ্যাজ এ ওয়েস্টেজ হিসেবেই আমি আমার প্রত্যেকটা ব্যাচ থেকে বা প্রতিটা ইন্ডাস্ট্রি থেকে পাচ্ছি যারা এই ব্রিক গুলো তৈরি করে। এটার জন্য আলাদা যে তুমি একদম হুবহু এরকম পাবা এমন কিছু না। সবাই দেখলাম, সবাই বেশ অনেকজন আমাকে নক করেছে, তারপরে তোমাদের সিআরও আমাকে ফোন দিছিল যে এটা নিয়ে খুব প্রবলেম হচ্ছে। অ্যাসাইনমেন্ট তো এই জন্যই হুবহু যদি সব সিলিকা ব্রিক, কার্বন ব্রিক আমি পড়াইছি, এগুলো শিটও আমি দিয়ে দিয়েছি মোটামুটি যেগুলো পড়তে হবে। আর এই টপিক গুলো তুমি ডিরেক্ট সার্চ দিলে ওইভাবেই পেয়ে যাবা। প্রপার্টি কি, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, তার কোনো ক্লাসিফিকেশন যদি থেকে থাকে বা অ্যাপ্লিকেশন। তো সব অ্যাসাইনমেন্ট তো আসলে ওইরকম হয় না, তাহলে আর অ্যাসাইনমেন্ট হলো কেন এটা? তো এই একটু খুঁজে না পাওয়ার কারণে সবার তোমাদের মাথা নষ্ট হয়ে গেছে, খুঁজে পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না। এরকম হলে তো হবে না। এখন থার্ড ইয়ারে উঠে গেছো না, এখন এরকম অনেক জিনিস আসবে। ইভেন দেখবা প্রেজেন্টেশন দেওয়ার সময় কিছু কিছু টপিক আরো যে আপডেটেড, সরি অ্যাডভান্স যে কোর্স গুলো আছে, অ্যাডভান্স ক্লাস বা গ্লাস টেকনোলজি বা অ্যাডভান্স সিরামিক্স, ওগুলোতে যখন আসবে তখন দেখা যাবে একটা স্পেসিফিক প্রোডাক্ট নিয়ে তোমাকে প্রেজেন্টেশন দিতে দিবে। তখন কি দেখবা তুমি ওইভাবে ওই ওই প্রোডাক্টের প্রপার্টি, ওর ক্লাসিফিকেশন, ওর অ্যাপ্লিকেশন ওভাবে পাবা না, ওর ম্যানুফ্যাকচারিং প্রসেস ওভাবে পাবা না, কারণ এক একটা ইন্ডাস্ট্রি এক এক ভাবে সেগুলা ম্যানুফ্যাকচার করে। এক একজনের টেকনোলজি এক এক রকম, সবাই তাদের টেকনোলজি গুলা 100% রিভিল করে দিবে না। তো এরকম কিছু জিনিস আসবে, তখন তোমাকে কিভাবে ওই প্রেজেন্টেশন গুলো দিবে? তাহলে তাহলে এই ইন্ডাস্ট্রি এভাবে বলেছে, এটা এভাবে বলেছে, কারণ তুমি কোনোটাকে স্ট্যান্ডার্ড হিসেবে বলতে পারো না, ঠিক আছে? তো এইরকম। আচ্ছা, সেমি সিলিকা ব্রিকটা বলো কেউ একজন। সিলিকা ব্রিকের মধ্যে সেমি সিলিকা অ্যাড করো নাই? কেউ কথা বলে না। রোল নাম্বার 60। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। সিলিকা ব্রিক্স এর মধ্যে বা সিলিকা রিফ্র্যাক্টরিজ যেটা ছিল ওটার মধ্যে সেমি সিলিকা গুলো অ্যাড করেছো? না ম্যাম, সিলিকা ব্রিকের মধ্যে সেমি সিলিকা অ্যাড করিনি ম্যাম। প্রথমে হচ্ছে সিলিকার কিছু ইন্ট্রোডাকশন দিয়েছি, তারপরে অ্যালোট্রপি গুলার নাম লিখেছি, তারপর অ্যালোট্রপি গুলা কিভাবে ফর্ম করে ওইটা লিখেছি, তারপর ম্যানুফ্যাকচার প্রসেসটা, প্রপার্টিজ আর অ্যাপ্লিকেশন লিখেছি ম্যাম। এটা তো আমার শীটে যা দিছি সবই তো হয়ে গেল। একটু ডিফারেন্ট কিছু লেখো নাই? কেউ কি কোনো ডিফারেন্ট কিছু দিছো শীটে? যেগুলো টপিক আছে এগুলো বাদে ওখানে সেমি সিলিকাও ছিল। ম্যাম প্রপার্টিজ বা ইউজের মধ্যে কিছু অ্যাড করেছি ম্যাম ইন্টারনেট থেকে, মানে এক্সট্রা কিছু যদি পেয়েছি যেগুলা।
Roll number 28. আসসালামু ম্যাডাম ম্যাডাম আমি ওয়ালাইকুম। কি বলে টাইপস এ দুইটা অ্যাড করেছিলাম, একটা টাইপ এ আর টাইপ বি। ওটা হচ্ছে আপনার ম্যাডাম অ্যালুমিনার কি প্রক্সিমিটি উপর ভিত্তি করে একটা মানে নেটে পেয়েছিলাম, ওটার উপর টাইপ দিয়েছিলাম ম্যাডাম, মানে জাস্ট টাইপ এ আর টাইপ বি পেয়েছিলাম এএসটিএম অনুযায়ী। ওটা এএসটিএম থেকে আর কি করেছে ওরাই, তো ওইটাই দিয়েছিলাম ম্যাডাম, এর চাইতে বেশি ডিটেলস পাইনি তাই আর দেইনি। আর আরেকটা সিলিকা ব্রিকের আরেকটা টাইপ দিয়েছি ম্যাডাম, যে সুপার ডিউটি সিলিকা ব্রিক আর জেনারেল পারপোজ সিলিকা ব্রিক ম্যাডাম। সুপার ডিউটিটা কি? সুপার ডিউটিটা হচ্ছে যে নরমাল সিলিকা ব্রিকের চাইতে একটু মানে তাদের প্রপার্টিটা সব দিক থেকে একটু ভালো হয়ে থাকে। মানে যেমন ম্যাডাম ফায়ার ক্লে রিফ্র্যাক্টরিতে আমরা দেখেছিলাম যে সুপার ডিউটি যেরকম অনেক হাই প্রপার্টি ছিল নরমালের তুলনায়, সেরকম ম্যাডাম ওই সিলিকা ব্রিকের যে নরমাল প্রপার্টি গুলো তার চাইতে হাই প্রপার্টি গুলো ম্যাডাম সুপার ডিউটিতে পাওয়া যাবে। আচ্ছা, রোল নাম্বার 25. Yes, ma'am. একটু আছে। $25. Yes, ma'am. তুমি বলো কার্বন রিফ্র্যাক্টরি নিয়ে কিছু। ম্যাডাম কার্বন রিফ্লেক্টরেট নিয়ে ম্যাডাম মোটামুটি আপনার ম্যাডাম যে শীট দিয়েছিলেন ওখানে যা আছে মোটামুটি ওগুলাই দিয়েছিলাম এখান থেকে ম্যাডাম। আর ক্যারেক্টারিস্টিক্স, ম্যানুফ্যাকচারস, তারপরে হচ্ছে টাইপ, যেমন হচ্ছে কার্বন গ্রেড, গ্রাফাইট গ্রেড, এগুলো অ্যাড করেছিলাম। আর হচ্ছে ম্যাডাম ক্যাটাগরি পেয়েছিলাম 3টা: কার্বন রিফ্লেক্টরিস, কার্বন কন্টেইনিং বেসিক রিফ্লেক্টরিস, আর হচ্ছে কার্বন কন্টেইনিং নন বেসিক রিফ্লেক্টরিস। এইটাই মোটামুটি ম্যাডাম আলাদা। আর ম্যাডাম মোটামুটি আপনার শীট থেকে বাকিগুলা কভার করেছি, আর কিছু ইন্টারনেট থেকে 2-1টা তথ্য অ্যাড করে দিয়েছি ম্যাডাম। কার্বন বেস যেটা বললা, একটা টাইপস এর মধ্যে পরের 3টা কি বললা না? ম্যাডাম কার্বন কার্বন কন্টেইনিং বেস জি ম্যাডাম। আর নন বেস, এই দুটো জি একটু বলো। ম্যাডাম শুধু টাইপস হিসেবে অ্যাড করে দিয়েছি ম্যাডাম, ডিটেইলস অ্যাড করা হয়নি, মানে পেজ এক্সিট করতো তো এই জন্য ম্যাডাম শুধু টাইপের নামটাই দেওয়া হয়েছে। তাহলে শুধু টাইপের নাম দিয়ে কি হলো বলো? না ম্যাডাম আপনি হচ্ছে পেজ লিমিট দিয়ে দিয়েছিলেন তো ওইটা ক্রস করে যাচ্ছিল এই জন্য আর অ্যাড করা হয়নি। এখন শীটে যেগুলো আছে সেগুলোই যদি হুবহু দাও, মানে ম্যাক্সিমাম প্রায়োরিটি ওইখানেই দাও অ্যাসাইনমেন্টে, আর নতুন কিছু থাকলো না, তাহলে কি হলো? জি ম্যাডাম বুঝতে পারছি। আমি তো হলো এখন একদম আপডেটেড তথ্যগুলো যেন তোমরা নিয়ে আসো, এই জন্য ওটা দিছি। রোল নাম্বার 55. জি ম্যাম। কার্বন রিফ্র্যাক্টরির মধ্যে কি দিছো তুমি? ম্যাম আমি শীতে যেগুলো ছিল ওগুলোই দিছি। এখনো তো ঘুমের মধ্যেই আছো মনে হচ্ছে। না ম্যাম। শীতে যা ছিল সেটাই বলো দেখি। ম্যাম ওই যে কার্বন রিফ্র্যাক্টরির যে ডেফিনিশন বা গ্রেন কার্বন গ্রেড আর হচ্ছে ওই যে কি বলে মানে হচ্ছে গিয়ে ওই ডিফারেন্সটা যেটা হচ্ছে থার্মাল কন্ডাক্টিভিটি, তারপর কোনটার হায়ার ইলেকট্রিক্যাল প্রপার্টি, সেটাই বলো আমাকে। গ্রাফাইটের ম্যাম মানে গ্রাফাইট গ্রেনের হায়ার ইলেকট্রিক্যাল প্রপার্টি আর কার্বন গ্রেডের থেকে এগুলোর ডিফারেন্স। আর হচ্ছে গিয়ে ম্যানুফ্যাকচারটা হচ্ছে নেট থেকে একটু দিছি, আর বাকিটা ম্যাম শীট থেকে আর কি। আর প্রপার্টিস কিছু দিছি ওখানে, কোনটার মানে থার্মাল কন্ডাক্টিভিটি, রেজিস্ট্যান্স এগুলো। আর ম্যাম কিছু অ্যাপ্লিকেশন দিছি ওই ফার্নেসে, তারপর বিভিন্ন ইতে বা ব্লাস্ট ফার্নেস, বিভিন্ন ফার্নেসে কিভাবে হয় এগুলো। 29. আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। কার্বন রিফ্র্যাক্টরির মধ্যে এক্সট্রা কিছু অ্যাড করেছো? ম্যাম এক্সট্রা কিছু বলতে ম্যাম আমি হচ্ছে ম্যানুফ্যাকচারিং প্রসেসটা দুইটা আলাদা করে আর কি অ্যাড করেছিলাম। সি গ্রেড কিভাবে ইয়ে করে আর
হচ্ছে গ্রাফাইট কার্বন গ্রেড আর গ্রাফাইট গ্রেড কিভাবে আলাদা আলাদা উৎপাদন করে ম্যাম এটা দিয়েছি আর কি। দুটোর মধ্যে ডিফারেন্স কি ম্যানুফ্যাকচারিং এর? ম্যাম ম্যানুফ্যাকচারিং এর ডিফারেন্স মেইনলি হচ্ছে গিয়ে মানে একটু কম্পোনেন্টে একটু ডিফারেন্স ছিল ম্যাম আর কি। কন্টিনিউ করো, বলতে থাকো। ম্যাম একটু দেখতে হবে আমার কাইন্ডলি। দেখো, দেখিয়ে বলো। কালকে রাতেই যদি অ্যাসাইনমেন্ট করে আজকে যদি না মনে থাকে তাহলে কিভাবে হবে? কারো কিছু দেখার দরকার থাকলে এখন দেখে ফেলাই যাবে। রাজন আছো? তানভীর হোসেন রাব্বি। তানভীর হোসেন রাব্বি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কার্বন রিফ্র্যাক্টরি বা কার্বন ব্রিক, এটা অ্যাসাইনমেন্টে কি দিছো বলো? ম্যাম আমি হচ্ছে তারপর হচ্ছে ম্যাম প্রোডাকশন দিছি ম্যাম, তারপর হচ্ছে প্রপার্টি দিছি, আর হচ্ছে ম্যাম লাস্টে হচ্ছে অ্যাপ্লিকেশন দিছি। হ্যালো, কিভাবে তৈরি করবে কার্বন ব্রিক গুলা? হ্যালো ম্যাম। হ্যালো, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, বলো। ম্যাম কোক প্লাস হচ্ছে টার এই দুইটা হচ্ছে অ্যাড করা লাগবে। কোক এবং টার অ্যাড করে হচ্ছে ম্যাম কার্বন বিয়ারিং রিফ্রিজারেট করা যাবে। আর হ্যালো ম্যাম শুনতেছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বল। তোমার ব্যাকগ্রাউন্ড থেকে অনেক কথা আসছে যদিও। ম্যাম কার্বন, জি ম্যাম, ব্যাকগ্রাউন্ড থেকে অনেক নয়েজ আসছে। জি ম্যাম আমার হচ্ছে বাসায় আর কি ওয়াইফাই নেই আজকে ম্যাম, কারেন্ট নেই তো আমি হচ্ছে রাস্তায় আসছি, কিছু শুনতে পাইতেছি না ম্যাম। আচ্ছা ঠিক আছে, তুমি মিউট করো। রোল নাম্বার 16। Yes, ma'am. Assalamu alaikum. তুমি বার্ন ব্রিকের যে প্রোডাকশন, এখানে কি দিছো? ম্যাম বার্ন ব্রিকের প্রোডাকশনে ম্যাম ওই যে
কমন দুটা জিনিস ওই যে মানে এখানে বলার চেষ্টা করছি যে এখানকার র ম্যাটেরিয়াল হবে হলো ম্যাগনেসিয়াম অক্সাইড, যেটাকে আমরা ম্যাগনেসিয়া বলতেছি, আর এটা আমরা সি ওয়াটার থেকে পাই। আর মানে তোমার আর ম্যাগনেসাইটের কথা বলছে আর কি, যে ম্যাগনেসাইট হলো ম্যাগনেসিয়াম কার্বনেট। আর ম্যাম এইটুকুই ম্যাম, এর বেশি আর কিছু পাইনি আসলে। পরে তোমার এখন আপনি বললেনই যে ম্যাম প্রোডাকশন ব্যাচে যেটা ম্যাম ওভার ফায়ার্ড সেটাই বার্ন রিফ্র্যাক্টরি, সেটা এখন হচ্ছে অ্যাড করে দিব বা রেখে দিব আর কি। আরিফুল বাড়ি। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাম। তুমি বলো, তুমি সিলিকা ব্রিক আর কার্বন ব্রিকে এক্সট্রা কিছু দিয়েছো কি দাও নাই? ম্যাম সিলিকা ব্রিকে একটা এক্সট্রা পার্ট অ্যাড করেছি ম্যাম, সেটা হলো আমি টাইপস এর ক্ষেত্রে যেটা দিয়েছি ম্যাম সেটা হলো সুপার ডিউটি, হাই ডিউটি, ইন্টারমিডিয়েট ডিউটি আর লো ডিউটি ম্যাম। আর এই ডিউটি মানে এই চারটা ভাগ করা হয়েছে মেইনলি পিসির উপর ডিপেন্ড করে আর কি, পাইরোমেট্রিক কোন ইকুইভ্যালেন্ট। যেমন সুপার ডিউটির পাইরোমেট্রিক কোন ইকুইভ্যালেন্টের রেঞ্জিংটা ছিল 33 থেকে 38 পর্যন্ত, হাই ডিউটির ক্ষেত্রে সেটা 30 থেকে 33, ইন্টারমিডিয়েট ডিউটির ক্ষেত্রে 28 থেকে 30 আর লো ডিউটি থেকে 19 থেকে 28। তো এটাই ম্যাম আর কি সিলিকা রিফ্র্যাক্টরির ক্ষেত্রে একটু আলাদা মনে হয়েছে আর কি সবার থেকে। আর ম্যানুফ্যাকচারিং অফ সিলিকা রিফ্র্যাক্টরি এটা ম্যাম আমি রেগুলারটা আর কি দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার আসো নতুন ছোট্ট একটা টপিক, ইনসুলেটিং রিফ্র্যাক্টরি। যখনই আমরা কোনো ম্যাটেরিয়ালকে ইনসুলেটিং বানাতে যাই, আমরা ম্যানুফ্যাকচারিং এর সময় যেটা সবচেয়ে বেশি চেষ্টা করি, এর মধ্যে যত বেশি আমরা পোর ইনকর্পোরেট করতে পারবো, যত বেশি পোর তৈরি করতে পারবো, এই পোর গুলো তখন এয়ার স্পেস দ্বারা তোমার ফিল্ড আপ হবে, এবং যে সলিড পার্ট গুলো আছে ওই সলিড পার্ট গুলোর মধ্যে দিয়ে হিট কন্ডাক্ট করলেও তোমার এই এয়ার স্পেস যেগুলো পোরের মধ্যে আছে এর মধ্যে দিয়ে হিট কন্ডাক্ট করতে পারবে না। আলটিমেটলি তোমার ওই ম্যাটেরিয়ালটার থার্মাল যে কন্ডাক্টিভিটি আছে সেটা কমে আসবে যে কোনো ইনসুলেটিং ম্যাটেরিয়াল তৈরি করার ক্ষেত্রে। এটাই আমার বেসিকটা থাকে, এখানেও ঠিক তাই আমার। এবং এই ইনসুলেটিং যে রিফ্র্যাক্টরি গুলো আছে এটা আমার মেইনলি কেন দরকার হয়, আমরা যে ফার্নেস গুলো ইউজ করি অর্থাৎ এর মধ্যে হাই টেম্পারেচার ইনভলভ থাকে। এখন আমি এনার্জির যত পার্সেন্ট তোমার ইনপুট দিচ্ছি সবটাই কি আমি ইউজ করতে পারি? ম্যাক্সিমাম আমি যদি ইনসুলেটিং রিফ্র্যাক্টরি ইউজ না করি তাহলে কি দেখা যাবে, ভেতরে যে হিটটা আমার তৈরি হলো, প্রডিউস হলো, এটার একটা বেশ সিংহভাগই তোমার এই ওয়ালের মধ্যে দিয়ে পাস করে যাবে। কেন? কারণ এই ওয়ালগুলোর যে থার্মাল কন্ডাক্টিভিটিটা আছে এটা ইন জেনারেল তোমার এমন কিছুই না যে এটার মধ্যে দিয়ে রেজিস্ট করবে। আলটিমেটলি দেখা যাবে 40-60% হিট এখানেই লস হয়ে যাচ্ছে। তো এইরকম হইলে তো আমার একটা প্রোডাক্ট ফায়ার করতে আমার অনেক বেশি এনার্জি কনজাম্পশন হবে, আলটিমেটলি কস্ট অনেক বেড়ে যাবে এবং টাইম অনেক বেশি লাগবে। তো এটার জন্য কি করা হয়, ইনসুলেটিং যে রিফ্র্যাক্টরি গুলার একটা লাইনিং দেওয়া হয় ফার্নেসের ওয়াল গুলোতে। তো ফার্নেসের ওয়াল গুলোতে যখন আমি এই লাইনিংটা ইউজ করি তখন এরা এই হিট ফ্লোটাকে তোমার বাধা দেয়, অর্থাৎ কন্ডাক্টিভিটি যেটা আছে সেটা কমায় দেয় এবং একটা ইনসুলেশন প্রোভাইড করে। মানে ভেতরের যে হিটটা আছে এটা আর বাইরে বের হতে পারে না। ওই সব ম্যাক্সিমাম হিটটাই তখন তোমার ওই যে প্রোডাক্ট আমি ফায়ার করার জন্য বা হিট আপ করার জন্য ইউজ করছি ওই হিটটা তখন আমি কাজে লাগাতে পারি। তো এখন একটা বিষয় যেটা যে একটা ভালো ইনসুলেটিং রিফ্র্যাক্টরির কি কি গুণ থাকা উচিত বা কি কি বৈশিষ্ট্য থাকা উচিত, এটার মেইন যেটা সেটা ওই যে থার্মাল কন্ডাক্টিভিটিটা লো হতে হবে। থার্মাল কন্ডাক্টিভিটি লো আমরা কিভাবে করব? অবশ্যই এর মধ্যে অনেক বেশি পরিমাণে আমরা পোর তৈরি করব। এই পোর যেটা আছে এটা আমরা কিভাবে এর মধ্যে তৈরি করব? অবশ্যই ম্যানুফ্যাকচারিং এর সময়, ঠিক আছে? ম্যানুফ্যাকচারিং এর সময় আমরা এর ভিতরে পোর তৈরি করব। এখন একটা বিষয় বলতে পারো, পোর গুলার সাইজ বা এদের ডাইমেনশন এর উপরে খুব একটা ইফেক্ট ফেলে কিনা? অ্যাকচুয়ালি থার্মাল যে কন্ডাক্টিভিটিটা আছে এটা তোমার পোরের সাইজের চাইতে এটার ইউনিফর্মিটির উপরে বেশি ডিপেন্ড করে। ইউনিফর্মলি যদি পোর থাকে তাহলে এখানে কোনো সমস্যা নেই, কিন্তু আসলে মানে এখানে তোমার কন্ডাক্টিভিটির তেমন একটা কোনো ভেরিয়েশন দেখা দেবে না। হ্যাঁ, যদি ছোট বা
বড় ছোট বা বড় সাইজের পোর হতে পারে, সেটা কোনো বিষয় না। কিন্তু এরকম যেন না হয় কিছু জায়গায় পোর আছে, আবার ঠিক তার পাশের জায়গায় সলিড পোরশনটা বেশি। সেখানে কোনো পোর নাই। আবার পাশের জায়গায় তোমার পোর আছে। এরকম যেন না হয়। পুরা এরিয়াটা জুড়েই তোমার ইউনিফর্মলি পোরগুলো ডিস্ট্রিবিউটেড হতে হবে। এটাই তোমার মেইন সবচেয়ে বেশি একটা ভালো রিফ্র্যাক্টরির একটা বৈশিষ্ট্য। যেটা তোমাকে অবশ্যই কি করতে হবে? থাকতে হবে। তো এই যেন আমি যখন রিফ্র্যাক্টরিটা তৈরি করব ইনসুলেটিং, তখন যেন আমার পোরোসিটি ইউনিফর্মলি হয়, বা আমি কিভাবে পোর গুলো তৈরি করব, এটার বিভিন্ন ধরনের ওয়ে আছে। তো এর মধ্যে একটা কমন যদি বলা হয়, বিভিন্ন ধরনের অর্গানিক ম্যাটেরিয়াল আমি এড করব। এটা ফায়ারিং এর সময় হাই টেম্পারেচারে যখন যাবে, তখন এটা বার্ন আউট হয়ে যাবে। এবং এটা যখন বার্ন আউট হয়ে যাবে, ওই স্পেস গুলা থেকে এটা রিমুভ হয়ে গেল। তো ওই যে জায়গাগুলোতে এই অর্গানিক মলিকিউল গুলো আমার ছিল, ওই জায়গাগুলো আমার তখন কি হয়ে যাচ্ছে? ফ্রি হয়ে যাচ্ছে, ফাঁকা হয়ে যাচ্ছে। অর্থাৎ ওই জায়গাটা তখন আমার পোর তৈরি হচ্ছে এবং ওইটা সাধারণত এয়ার দ্বারা ফিল্ড থাকছে। আর আরো কিছু ওয়ে আছে। এখানে দেখো তোমাদের ৫ টা ওয়ে এর কথা বলা আছে। আরেকটা ওয়ে যেটা আছে, যেসব ম্যাটেরিয়াল গুলোকে আমি হিট আপ করলে এক্সপান্ড করে। তো এক্সপান্ড যদি এরা করে যায়, তো দেখা যাবে কন্ট্রাকশন যখন হবে, ঠিক ওই পরিমাণ যদি তোমার কন্ট্রাকশন না হয়, অর্থাৎ আগের অবস্থায় ফিরে না আসে, কিছু পরিমাণ ফাঁকা স্পেস ওখানেও তোমার তৈরি হয়ে যাবে। আলটিমেটলি তুমি পোর কিন্তু তৈরি করতে পারলা। তারপরে তুমি কিছু ভোলাটাইল ম্যাটেরিয়াল যেগুলো আছে, ওগুলো তুমি ওই তোমার যে বেসিক কম্পোজিশন আছে, ওই সময়ই তুমি এড করে দিলা ওই কম্পোজিশনের মধ্যে। তো এরা হাই টেম্পারেচার এরা কি হবে? এরা রিমুভ হয়ে যাবে, ভোলাটাইল হয়ে উড়ে যাবে এবং ফাঁকা স্পেস ক্রিয়েট করে যাবে। তারপরে তুমি কি করতে পারো? তারপরে তুমি অ্যারেশন এর মাধ্যমে করতে পারো। বিভিন্ন ধরনের ফোমিং এজেন্ট ওই স্লিপের মধ্যেই এড করে করতে পারো। অ্যালুমিনা পাউডার সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন এর মধ্যে এড করে করতে পারো। এখানে এরকম ৫ টা ওয়ে আছে যে কিভাবে তুমি একটা ইনসুলেটিং রিফ্র্যাক্টরি তৈরি করার সময় তার মধ্যে পোর ক্রিয়েট করবা। এগুলো একটু রিডিং পড়বা। এগুলো পড়লেই বুঝতে পারবা। তারপরে আসো ইনসুলেটিং রিফ্র্যাক্টরি টাইপস ৪ ধরনের আছে। একটা হলো হিট রেজিস্ট্যান্ট, নাম্বার 2 রিফ্র্যাক্টরি, নাম্বার 3 হাই রিফ্র্যাক্টরি এবং নাম্বার 4 আল্ট্রা হাই রিফ্র্যাক্টরি। দেখো নাম দেখো, একটা রিফ্র্যাক্টরি, একটা হাই রিফ্র্যাক্টরি, একটা আল্ট্রা হাই রিফ্র্যাক্টরি। আমরা জানি রিফ্র্যাক্টরি টার্মটা যখনই আসবে তখনই সে একটি হাই টেম্পারেচারকে সাস্টেইন করতে পারবে, অর্থাৎ তার টেম্পারেচার সাস্টেইন করার ক্যাপাবিলিটি 2500 ডিগ্রি ফারেনহাইট। তাহলে অবশ্যই হাই রিফ্র্যাক্টরি যেটা আছে, এই টেম্পারেচারের চাইতে আরো বেশি টেম্পারেচার পর্যন্ত সে টিকে থাকতে পারবে। সিমিলারলি আল্ট্রা হাই রিফ্র্যাক্টরি, তার মানে এটার চাইতে এটার পারফরমেন্স আরো বেশি হবে হাই টেম্পারেচারে। এটা কত? এটা 36 ডিগ্রি ফারেনহাইট। আর হিট রেজিস্ট্যান্ট যেটা আছে, এটা সাধারণত 2000 ডিগ্রি ফারেনহাইট যেসব আমার অ্যাপ্লিকেশন গুলোতে ইনভলভ থাকে সেখানে এগুলো ইউজ হয়। এখন দেখো এই ইনসুলেটিং রিফ্র্যাক্টরি তোমার বিভিন্ন টাইপের আছে। এই টাইপের মধ্যে আমরা একদম শুরুতে কিছু ইনসুলেটিং রিফ্র্যাক্টরি পড়ে আসছিলাম, মনে আছে কিনা? কাস্টেবল, গার্নিং মিক্স, এগুলা মনে আছে? তোর কথা বলা না, খেয়াল আছে? কাস্টেবল রিফ্র্যাক্টরির কথা বলেছিলাম। কথা শোনা যায়? জি ম্যাডাম, শোনা যাচ্ছে। তাহলে যে জিজ্ঞাসা করছি তো রিপ্লাই করো না কেন? ম্যাডাম কোশ্চেনটা বুঝতে পারিনি আমি। সেটাই বলো যে কোশ্চেন বুঝতে পারো নাই। ইনসুলেটিং রিফ্র্যাক্টরির মধ্যে কিছু রিফ্র্যাক্টরির কথা বলি নাই, গার্নিং মিক্স, কাস্টেবলস, এগুলো জি ম্যাডাম, জি ম্যাডাম, নাম শুনেছো এগুলো? জি ম্যাডাম। হুম। এই যে রিফ্র্যাক্টরি গুলো আছে, এখন এই টেম্পারেচার বেসিসে একটা এক এক জায়গায় ইউজ হয়। এটা যখন পড়তে যাবে তখন নতুন আরো অনেকগুলো রিফ্র্যাক্টরি তোমরা নাম শুনবা। দেখো এখানে ক্যালসিয়াম সিলিকেট ম্যাটেরিয়াল আছে, অ্যালুমিনিয়াম সিলিকেট ফাইবার আছে, সিলিকা বেসড মাইক্রোপোরাস হিট ইনসুলেটরস আছে। রিফ্র্যাক্টরির মধ্যে কি আছে দেখো, ক্রোমেট আছে, ক্যাওলিন ব্রিক্স আছে, লাইট ওয়েট কাস্টেবলস আছে। এখানে কি আছে? স্পেশাল হাই রিফ্র্যাক্টরি ফাইবার আছে। এখানে দেখো জিরকোনিয়া লাইট ওয়েট ব্রিক্স। তো
সাধারণত লাইট ওয়েট যে ইনসুলেটিং রিফ্র্যাক্টরি গুলো আছে এগুলো তৈরি করার জন্য 75 থেকে 85% পর্যন্ত তোমার পোরোসিটি তৈরি করা হয়, পোর ক্রিয়েট করা হয়। কিন্তু যদি তোমার আরো বেশি লাইট ওয়েট দরকার হয়, আলট্রা লাইট ওয়েট, তখন কি করা হয়? তখন এই 85% এর চাইতেও বেশি তৈরি করা হয়। এমন একটা জিনিস আসো, আমি পোরোসিটি বেশি তৈরি করছি ভালো কথা, আমার থার্মাল কন্ডাক্টিভিটি কমছে খুবই ভালো কথা, আমার ইনসুলেশন আমি বেশি পাচ্ছি তাও ভালো। কিন্তু একটা জিনিস চিন্তা করো, আমি যত বেশি পোর ক্রিয়েট করব, এটা লাইট ওয়েট হইলেও এত ভালো কিছু প্রপার্টি আমি পেলেও এটার মেকানিক্যাল প্রপার্টি গুলো কিন্তু ধীরে ধীরে ডিটোরিয়েট করছে না? মেকানিক্যাল প্রপার্টি একটা সলিড ম্যাটেরিয়ালের অবশ্যই অনেক বেশি একটা পোরাস ম্যাটেরিয়ালের চাইতে। তো এটার একটা খারাপ দিক যদি বলা হয় সেটা হলো যে ইনসুলেটিং রিফ্র্যাক্টরি গুলোর মেকানিক্যাল প্রপার্টিটা ভালো হয় না তেমন একটা। আরেকটা বিষয়, পোর যেহেতু আছে, তো যখন তোমার তুমি ফার্নেসের মধ্যে কোন একটা ম্যাটেরিয়াল নিয়ে কাজ করবা, যেটা নিয়ে কাজ করার সময় তোমার কিছু ফিউম বা কিছু অ্যাসিডিক বা কিছু স্ল্যাগ তৈরি হয়, তখন কি হবে? তখন এই যে ডাস্ট গুলো বা এই যে ফিউম গুলা বা এই যে তোমার স্ল্যাগ গুলো আছে, এরা দেখা যাবে ওই যে পোরাস যে স্ট্রাকচারটা আছে এই পোর গুলোর মধ্যে যে অ্যাটাক করবে, ধীরে ধীরে ওগুলোকে ফিল আপ করবে। তখন এটার কোয়ালিটি, রিফ্র্যাক্টরি যে কোয়ালিটিটা আছে এটা ধীরে ধীরে ডিগ্রেড করবে, এটা একটা সময় পর্যায়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এটা গেল তোমার এই যে এত ভালো প্রপার্টি থাকার পরেও যে অসুবিধাগুলো আমার ফেস করতে হয় সেটা। আর এটার একটা সুবিধা সবচেয়ে বড় হলো, বারবার আমরা বলছি কি এটা থার্মাল কন্ডাক্টিভিটি অনেক কম, অর্থাৎ হিটটাকে বাইরে পাস হতে দেয় না। যেহেতু হিট বাইরে পাস হতে দেয় না, তার মানে আমি যতটুকু হিট সাপ্লাই করছি তার ম্যাক্সিমামটাই আমি আমার কাজে লাগাতে পারছি। কিসের জন্য? একটা স্যাম্পলকে ফায়ার করার জন্য, হিট আপ করার জন্য। তাহলে আমি খুব কম সময়ে করতে পারছি এবং আমার এখানে এনার্জি লস হচ্ছে না, ফুয়েল কনজাম্পশন যেটা আছে সেটা বেশি হচ্ছে না। তো আলটিমেটলি আমার প্রোডাক্টের যে কস্টটা বা ফুয়েল কনজাম্পশন যেটা আছে সেটার কস্টটাকে কমাই দিচ্ছে। ঠিক আছে, এটাই হলো এটার সবচেয়ে বড় সুবিধা। তো তোমাদের এই ইনসুলেটিং যে রিফ্র্যাক্টরি আছে, দেখো ইনসুলেটিং রিফ্র্যাক্টরিটা কি, এটা পড়ার পর একটা ভালো রিফ্র্যাক্টরি, ইনসুলেটিং রিফ্র্যাক্টরি কি কি বৈশিষ্ট্য থাকা উচিত, এখানে যে কয়টা পয়েন্ট আছে, কিভাবে তুমি একটা ইনসুলেটিং রিফ্র্যাক্টরির মধ্যে পোর তৈরি করবা সেটা দেখানো আছে। আর এটা তো টাইপস, আর এটা হলো অ্যাপ্লিকেশন, অ্যাডভান্টেজ এবং এই যে ড্রব্যাক। এই এটা গেল ইনসুলেটিং রিফ্র্যাক্টরি। ম্যাম এখানে কারো আপনার কোনো স্লাইড সমস্যা গুলো আছে? দেখা যাচ্ছে না। ও আচ্ছা, একটু দাঁড়াও। আচ্ছা, এই যে এটা দেখালাম, যেটা পড়াচ্ছিলাম এটাই দেখালাম। আচ্ছা, এই গেল হলো তোমাদের ইনসুলেটিং রিফ্র্যাক্টরি। এখন বলো ইনসুলেটিং রিফ্র্যাক্টরিতে কারো কোনো সমস্যা আছে কিনা? আছে? থাকার কথা না? আচ্ছা, সিরামিক ফাইবার যেটা আছে এটার বৈশিষ্ট্যগুলো কিছুটা তোমার মিলে যায় ইনসুলেটিং রিফ্র্যাক্টরির মধ্যে। মানে মানে সিরামিক ফাইবার যেটা আছে এটাও কাইন্ড অফ ইনসুলেটিং রিফ্র্যাক্টরি। তো সিরামিক যে ফাইবার গুলো আছে, আমরা যখন গ্লাস ফাইবার নিয়ে পড়াশোনা করেছি তখন আমরা দেখেছি গ্লাস যখন সলিড অবস্থায় মানে একটা যখন প্যানেল হিসেবে থাকে তার চাইতে যখন আমরা এটাকে ফাইবার ফর্মে নিয়ে যেতে পারি তার প্রপার্টি কিন্তু অনেক ইমপ্রুভ করে যায়। তো সিরামিক ফাইবারের ক্ষেত্রেও বিষয়টা অনেকটা ওই রকমই। তো সিরামিক যে ফাইবারটা আছে আমরা জানি হ্যাঁ সিরামিক এমনিতে ইনসুলেটিং, বাট ফাইবার ফর্মে নিয়ে যাওয়া হয় তখন আমি এটাকে আরো বিভিন্ন ধরনের শেপ দিতে পারি। শেপ দিতে পারি বলতে কি, এটাকে তখন টেক্সটাইলের মতো অনেক ব্ল্যাঙ্কেট, বোর্ড, এরকম তুমি ব্লক হিসেবে তুমি এই ফার্নেসের যে ওয়ালে আছে সেখানে তুমি ইউজ করতে পারবা। অথবা যেসব হিটেড সারফেসের টপে তোমার ইনসুলেশন দরকার হয় সেসব ক্ষেত্রে তুমি ইউজ করতে পারবা। এটা সাধারণত একটা সিলিকা এবং অ্যালুমিনিয়ামের একটা কম্বিনেশন, এবং এখানে ৩টা কম্বিনেশন সম্ভব কম্পোজিশনাল বেসিস এর উপর বেস করে। হ্যাঁ, এখানে যেটা দেখানো হয়েছে দেখো ৩টা দেয়া আছে, এবং ৩টার মধ্যে অ্যালুমিনা এবং সিলিকার পার্সেন্টেজ ভেরি করার সাথে সাথে এদের কোন টেম্পারেচারে টিকে থাকবে সেইটা চেঞ্জ হয় এবং সেই সাথে এদের অ্যাপ্লিকেশনটাও চেঞ্জ হয়। তো প্রথম যে ২টা আছে এখানে সিলিকা এবং অ্যালুমিনা,
অ্যালুমিনা বাড়ছে, দ্যাট মিনস পরেরটাতে, তার মানে আমি বুঝতে পারছি এদের রিফ্র্যাক্টোরিনেস বেড়ে যাবে। সিমিলারলি তারপরে যেটা আছে দেখো, এটাতে সিলিকার পরিমাণ বেশি, কিন্তু এইখানে তোমার জিরকোনিয়া অ্যাড করা হয়েছে 6%, এবং আমরা জানি জিরকোনিয়া মেল্টিং টেম্পারেচার অনেক হাই। এটা একটা সুবিধা। তার সাথে এই জিরকোনিয়া অ্যাড করার সাথে সাথে দেখা যাচ্ছে যে এটাকে অনেক লং তুমি ফাইবারে শেপ দিতে পারছো। অনেক লং ফাইবারে, যখন লং সাইজের যখন ফাইবারে তুমি শেপ দিতে পারবো, তখন কি হবে? তখন তুমি এটাকে এবং রোপ হিসেবেও সিরামিক বানাইতে পারবা। তো এইটার আবার কিছু সুবিধা আছে। এর মধ্যে সবচেয়ে বড় সুবিধা যেটা, ইনসুলেটিং রিফ্র্যাক্টরি যে সুবিধাটা আছে সেটাই, যেটা থার্মাল কন্ডাক্টিভিটি কমায়, ফলে ফুয়েল এফিসিয়েন্সি যেটা আছে সেটা বাড়ায় দেয়। আর হিটটাকে তোমার কি বলবো, মানে পাস করতে দেয় না, হিটটাকে ধরে রাখতে পারে। এটাই হলো এটার মেইন সুবিধা। আচ্ছা, আর একটা সুবিধা যেটা, ইজ অফ ইনস্টলেশন, ইনস্টল করাটা এটা অনেক বেশি ইজি। তো এটাও কাইন্ড অফ তোমার ইনসুলেটিং রিফ্র্যাক্টরি। আচ্ছা, এইটার একটা মানে বড় অসুবিধা যদি বলা হয়, সেটা হলো যে এদের শ্রিঙ্কেজ যেটা হয় তোমার, the chief limitation of ceramic fiber is shrinkage at high temperature. এটার কি হয়? শ্রিঙ্কেজ হয়ে যায়। তো যখনই আমার হিট আপ করলাম, এক্সপান্ড করলো এবং কন্ট্রাক্ট, আবার যখন আমি কুল করলাম, তখন যে শ্রিঙ্কেজটা হচ্ছে, এই শ্রিঙ্কেজটা যদি তোমার আবার আগের অবস্থায় ফিরে আসে তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু যদি একটা পার্মানেন্ট শ্রিঙ্কেজ হয়ে যায় তাহলে তখনই কিন্তু তোমার প্রোডাক্টের যে লাইফ টাইম আছে সেটা কমে যাবে। কারণ এখানে হিটের যে বিষয়গুলো আছে সেগুলো তোমার ডিস্টার্ব হবে, থার্মাল স্পলিং দেখা যাবে। স্পলিং যখন হবে, অর্থাৎ আনইভেন স্পলিং হবে, আনইভেন তোমার এখানে হিটিং কুলিং এর কারণে এখানে কিছু মিসম্যাচ দেখা যাবে থার্মাল এক্সপানশন কোএফিসিয়েন্টের মধ্যে। তখন এইখানে দেখা যাবে খুব দ্রুত সে স্পল করে যাচ্ছে। আর যেহেতু এটা অনেক লাইট ওয়েট এবং এটার ডেনসিটি কম, তো এদের যে মেকানিক্যাল প্রপার্টিটা আছে, অবশ্যই একটা সলিড সিরামিক প্যানের চাইতে ফাইবারের যে স্ট্রেংথটা আছে এটা পোর। এখানে আরো কিছু প্রবলেম এর কথা বলা আছে, এগুলো একটু তোমরা দেখে নিবা। এই গেল হলো তোমার ইনসুলেটিং যে রিফ্র্যাক্টরি আছে সেইটা। এখন আসো আরেকটা জিনিস, তোমাদের যেটা কাজ থাকবে। আচ্ছা, রিফ্র্যাক্টরি অ্যাপ্লিকেশনস ইন ইন্ডাস্ট্রি। রিফ্র্যাক্টরি গুলা বিভিন্ন ইন্ডাস্ট্রি ওয়াইজ এখানে পড়তে হবে। দেখো এখানে বেশ অনেকগুলো ইন্ডাস্ট্রি আছে, তো আমরা এখান থেকে বেছে বেছে যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো পড়বো। প্রথমে যেটা আছে সেটা হলো তোমার আয়রন এবং স্টিল ইন্ডাস্ট্রি। তারপরেরটা আছে কোকোভেন, সম্ভবত কপার ইন্ডাস্ট্রি। আচ্ছা, তোমাদের যেটা পড়া থাকবে, তিনটা ইন্ডাস্ট্রি পড়া থাকবে, আয়রন এবং স্টিল, কপার এবং অ্যালুমিনিয়াম। এই তিনটা ইন্ডাস্ট্রিতে রিফ্র্যাক্টরি গুলো কোন কোন এরিয়াতে কিভাবে ইউজ হয়, তো তোমরা এটা পড়বা। এই যে শীটটা আছে এটা তোমাদের দেওয়া আছে কিন্তু, ঠিক আছে? এটা তোমরা পড়বা। আমি সামনের দিন এখান থেকে পড়া ধরবো, তারপরে পড়াবো, ঠিক আছে? তোমাদের টাস্ক কি থাকলো, এটা কি বুঝতে সমস্যা আছে? নাম্বার না, বলো, কারো কোনো কিছু বুঝতে সমস্যা আছে? ম্যাম শীটটাই ফলো করব নাকি ইন্টারনেট থেকে ইনফরমেশন নিব? তুমি ইন্টারনেট থেকে চাইলেও দেখতে পারো, কোনো সমস্যা নেই। আমি দিলাম এইটা একটা রেফারেন্স, তোমরা এটা দেখবা, সাথে তোমরা অন্য কিছু দেখতে চাইলে অবশ্যই দেখতে পারো, কোনো সমস্যা নেই, তাহলে তো আরো ভালো। জাস্ট পড়বা, তাহলেই হবে। আচ্ছা, এবার তোমরা রোল নাম্বার গুলো চ্যাট লিস্টে দিয়ে দাও।
আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম রোল 48 আমাকে এখনো কল দিয়ে বলল ওর বাসায় কারেন্ট চলে গেছে। আচ্ছা রোলটা দিয়ে দাও। জি ম্যাম, থ্যাংক ইউ। ম্যাম হ্যাঁ বলো। ম্যাম আমাদের নেক্সট ক্লাস কবে হবে ম্যাম তাহলে? তোমাদের নেক্সট ক্লাসে আস্তে আস্তে কি ঈদের পর ছুটি চলে যাচ্ছে? সম্ভবত ম্যাম বুধবারই লাস্ট ক্লাস হবে ঈদের আগে আচ্ছা আমি একটু যদিও দেখে নিই। নোটিস দেয়নি এখনো। আচ্ছা শনিবার না? জি ম্যাম। তোমাদের তো 19 তারিখ থেকে ছুটি যে। আমি তো ক্যালেন্ডারে তাই দেখছি। 19 তারিখ থেকে ছুটি না তোমাদের? ম্যাম 18 তারিখ পর্যন্ত ক্লাস হবে ম্যাম। আমি ক্লাস হবে কত তারিখ পর্যন্ত আমি সেটা বলছি না। মানে আমি আমাদের যে একাডেমিক ক্যালেন্ডার আছে আমি ওইখানে 19 তারিখ থেকে ছুটি দেখছিলাম। এখন এটা টিচারদের শুধু স্টুডেন্টদের জন্য কিনা সেটা অবশ্য আমি বলতে পারি না। কিন্তু আমি ক্যালেন্ডারে 19 তারিখ থেকে ছুটি দেখেছি। ম্যাম আমরাও আর কি শিওর না ম্যাম যে এই বুধবার পর্যন্ত হবে নাকি নেক্সট রবিবার পর্যন্ত হবে। আমার মনে হয় 18 তারিখ পর্যন্তই ক্লাস হবে। তাহলে তো ম্যাম ক্লাস যদি হয় তাহলে তো আরেকটা ক্লাস পাবো, সমস্যা নেই। আচ্ছা আর যদি না হয় সেক্ষেত্রে ঈদের পরে। তবে তোমরা মাথায় রাখবা যে ক্লাস হবে। আগেই বলো না, আগেই ইয়া করো না যে ক্লাস হবে না। ম্যাম হ্যাঁ বলো। রোল 9 এর মাত্র জানালো ম্যাডাম, ও নাকি জুম থেকে বের হয়ে গেছে। রোলটা কি দিয়ে দিব? দাও। হচ্ছে সবাই রোল দিয়েছো? আচ্ছা ওকে, ভালো থাকো সবাই। আজকে এই পর্যন্তই। শনিবারে ক্লাস আবার হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। Record